প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। আরজিকর ধর্ষণের সিসিটিভি, ডিএনএ সহ 11টি প্রমাণে দোষী সাব্যস্ত সঞ্জয়। এবার সঞ্জয়ের খেলে শেষ বলল কোর্ট। লক্ষ্মীর ভান্ডারের টাকা 2000 করে দেওয়ার টোপ, সাবধান হয়ে যান। আবহাওয়া নিয়ে বড় খবর, তাহলে কি ফের তাপমাত্রা বাড়বে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা, ফসল লুট, ইট বৃষ্টি, উত্তেজনার তুঙ্গে, আহত বহু। আরজিকর ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায় দোষী, মুখ খুললেন শুভেন্দুর। দুয়ারে সরকার নিয়ে 11 দফা নির্দেশিকা। মহাকুম্ভ আইআইটি বাবার পর্দা ফাঁস। কোন পরিস্থিতিতে করতে হলো এনকাউন্টার, জানালেন এডিজি। আর রাজনীতিতে নেই অভিষেক মন্তব্যে ফের প্রাসঙ্গিক মুকুল। আজকের বড় খবর, এবার মহাকুম্ভে পুণ্য স্নান করতে আসছেন ইলন মাস্ক। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আরজিকর ধর্ষণের সিসিটিভি, ডিএনএ সহ 11টি প্রমাণে দোষী সাব্যস্ত সঞ্জয়। এবার সঞ্জয়ের খেলে শেষ বলল কোর্ট। প্রমাণগুলির মধ্যে ছিল সিসিটিভি ফুটেজ, যেখানে 9 আগস্ট ভোরে সঞ্জয়কে হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় দেখা যায়। তার মোবাইলের লোকেশনও ঘটনার সময় ওই এলাকায় পাওয়া গেছে। ময়নাতদন্তে মৃতার দেহে সঞ্জয়ের ডিএনএ পাওয়া যায়। সঞ্জয়ের প্যান্ট ও জুতার মৃতার রক্ত ছিল এবং ঘটনাস্থলে পাওয়া চুলের নমুনা সঞ্জয়ের সঙ্গে মিলে গেছে। ব্লুটুথ ইয়ারফোন, যা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল, সঞ্জয়ের ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। সঞ্জয়ের শরীরে পাওয়া ক্ষতচিহ্ন নির্যাতিতার প্রতিরোধের কারণে তৈরি হয়েছিল বলে প্রমাণিত হয়েছে। সিএফএসএল রিপোর্ট অনুযায়ী মৃতার অন্তর্বাস এবং কুর্তি টানা হ্যাচড়ার কারণে ছিঁড়ে গিয়েছিল। বিচারক সঞ্জয়ের দাবি নাকচ করে তাকে দোষী সাব্যস্ত করেন এবং জানান যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে। সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করে বলেন তাকে ফাঁসানো হয়েছে। সোমবার বিচারক সাজা ঘোষণা করবেন। লক্ষ্মীর ভান্ডারে টাকা 2000 করে দেওয়ার টোপ, সাবধান হয়ে যান। লক্ষ্মীর ভান্ডার রাজ্যের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, আর সেই প্রকল্পকে কাজে লাগিয়ে নেতা মন্ত্রীরা তুলছে নিজেদের ফায়দা। আধার কার্ড নিয়ে আসলেই বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমনই প্রলোভন দেখিয়ে কর্মী সভায় লোক জমায়েত করার অভিযোগ উঠল তৃণমূলের এক ব্লক সভানেত্রী পূর্ণিমা রায়ের বিরুদ্ধে। ফাঁসি দেওয়ার কর্মী সভায় ভিড় বাড়াতে তিনি নাকি ঘোষণা করেন সভায় আসলে লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা করে দেওয়া হবে। সভায় আসা এক মহিলা বলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে শুনেছিলাম, এসে দেখলাম পার্টির মিটিং হচ্ছে। আবহাওয়া নিয়ে বড় খবর, তাহলে কি ফের তাপমাত্রা বাড়বে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অধিকাংশ জেলায়। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে, রোদের দেখা মিলবে। আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস। আপাতত আরও 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে, বড়সড় বদল হবে না। নতুন সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। বুধবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুকনো আবহাওয়া বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই। ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা, ফসল লুট, ইট বৃষ্টি, উত্তেজনার তুঙ্গে, আহত বহু। মালদা 18 জানুয়ারি। বাংলাদেশে জঙ্গি শাসনের পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে। মালদার সুখদেবপুর সীমান্তে শনিবার ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, শুক্রবার রাতে বাংলাদেশিরা ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যায়। প্রতিবাদ জানালে তারা ভারতীয়দের শাসায় এবং ভারতের ভেতরে ঢুকে দাদাগিরি শুরু করে। এর জেরে সুখদেবপুরের কয়েকশো বাসিন্দা বাঁশ নিয়ে প্রতিরোধ করে। উল্টো দিকে কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের লাঠি ও ইট নিয়ে জড়ো হয় এবং সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বিএসএফকে। বাংলাদেশি পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটানোয় 2 বিএসএফ জওয়ান আহত হন। বাংলাদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে, সংঘর্ষে তাদের 2 নাগরিক আহত হয়েছে। তারা অভিযোগ করেছে ভারতীয়রা হাত বোমা নিক্ষেপ করছে। বিএসএফ এর কাটা তার লাগানোর কাজে বিজিবি বারবার বাধা দেওয়ায় উত্তেজনা বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ভারতীয় কৃষকদের নিরাপত্তার কারণে জমিতে প্রবেশ নিষিদ্ধ করায় বাংলাদেশিরা ফসল লুটপাট চালাচ্ছে। আরজিকরের ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায় দোষী, মুখ খুললেন শুভেন্দু। আরজিকরের ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত।
শিয়ালদা আদালতের এই রায় শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, এটা একটা আংশিক বিচার, শুরুটা ভালোই হয়েছে, তবে আরো অনেকটা এগোতে হবে, বিচার সম্পূর্ণ করতে হবে। শুভেন্দুর বক্তব্য, এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে ফাঁসির সাজা হয়, তাছাড়া ফাঁসি হবার মতোই অপরাধ। তবে তিনিও সন্দেহ করেন, আরজি করের ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়, কারণ এটা একটা পরিকল্পিত ঘটনা, যা সবাই বুঝতে পেরেছি এখন। দুয়ারে সরকার নিয়ে 11 দফা নির্দেশিকা। আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে দুয়ারে সরকার। এ নিয়ে মোট 11 দফা নির্দেশিকা জারি করল নবান্ন। 18টি দফতরের 37টি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই শিবিরে নতুনভাবে অনেক কাজ হবে, কর্মীদের প্রত্যেকটি কাজ নির্ভুলভাবে করতে হবে। কি কি রয়েছে নতুন নির্দেশিকায়? স্কুল, কলেজ বা কমিউনিটি হলে শিবির বসাতে হবে। যে মৌজায় শিবির কম হয়েছে সেখানে যেতে হবে। প্রত্যেক পঞ্চায়েতে 2 থেকে 3টি শিবির করতে হবে। 30% শিবির হবে মোবাইল শিবির। রয়েছে আরো একাধিক নির্দেশিকা। মহাকুম্ভ আইআইটি বাবার পর্দা ফাঁস। মহাকুম্ভ মেলায় 2025 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মেলায় প্রায় 40 থেকে 45 কোটি ভক্তের সমাগম আশা করা হচ্ছে। মহাকুম্ভ মেলায় আইআইটি বাবা নামে পরিচিত অভয় সিং, যিনি মুম্বাই আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং কানাডায় উচ্চ বেতনের চাকরি ছেড়ে আধ্যাত্মিকতার পথে এসেছেন, সম্প্রতি সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছেন। খবর রটে যায় যে তিনি জুনা আকরার আশ্রম থেকে নিখোঁজ হয়েছেন। তবে অভয় সিং এই অভিযোগ নাকচ করে জানিয়েছেন যে তিনি মেলাতেই রয়েছেন এবং তাকে নিয়ে মিথ্যা খবর রটানো হচ্ছে। অভয় সিং আরো অভিযোগ করেন যে আশ্রমের কিছু সদস্য তাকে রাতের বেলায় আশ্রম ছেড়ে যেতে বলেছিলেন এবং তার জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে তিনি মহাকুম্ভ মেলায় উপস্থিত আছেন এবং আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত রয়েছেন। মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ভক্তদের জন্য প্রয়াগরাজে পৌঁছানোর বিভিন্ন ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন উপলব্ধ, যা ভ্রমণকে সুবিধাজনক করে তোলে। কোন পরিস্থিতিতে করতে হলো এনকাউন্টার, জানালেন এডিজি। আজ এনকাউন্টারে খতম সাজ্জাদ আলম। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলেন, গতকাল খবর আসছে বাংলাদেশ চলে যাওয়ার পরিকল্পনা করছে সাজ্জাদ ও তার সহযোগীরা। সেই মতো বাংলাদেশের সব সীমান্তে নজরদারি ছিল। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর নীলকান্তমের নেতৃত্বে আত্মসমর্পণ করতে ও থামতে বলা হয়েছিল সাজ্জাদকে, কিন্তু তা না করে গুলি করে সাজ্জাদ। পাল্টা 3 রাউন্ড গুলি করেছিল পুলিশ। আর রাজনীতিতে নেই অভিষেক মন্তব্যে ফের প্রাসঙ্গিক মুকুল। তৃণমূলের বয়কট ইউতে ফের প্রাসঙ্গিক মুকুল রায়। অভিষেক বলেন, আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই। যদি তা হতো তাহলে অনেকেই তৃণমূলে ফিরতে পারতেন না। প্রসঙ্গত মুকুলও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। সে সময় চড়া সুরে আক্রমণ করতেন মমতা অভিষেককে। তার ম্যানেজমেন্ট 19-এর ভোটে 18টি সিট পেয়েছিল বিজেপি, কিন্তু 21-এর ভোটে বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে ফিরে আসেন তিনি, যদিও এখন আর মুকুল আর রাজনীতিতেই নেই। আজকের বড় খবর, এবার মহাকুম্ভে পুণ্য স্নান করতে আসছেন ইলন মাস্ক। সম্প্রতি লেখক অমিশ ত্রিপাঠী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে উল্লেখ করেছেন যে তিনি ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে মহাকুম্ভ মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। অমিশ ত্রিপাঠী লিখেছেন, ইলন মাস্কের সঙ্গে বেশ কিছুটা ভালো সময় কাটালাম, বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হলো, আর সেই সব আলোচনার ফাঁকে তাকে মহাকুম্ভে আসার নিমন্ত্রণটাও দিয়ে এলাম। আশা করছি তিনি কথা রাখবেন। এই পোস্টের পর সমাজ মাধ্যমে জল্পনা শুরু হয়েছে যে ইলন মাস্ক মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারেন। তবে ইলন মাস্ক নিজে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এর আগে স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল মহাকুম্ভে পুণ্যস্নানে অংশগ্রহণ করেছেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়েছে। মহাকুম্ভ মেলা 2025-এর আয়োজন চলছে এবং এটি 13 জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। ইলন মাস্কের সম্ভাব্য অংশগ্রহণ মহাকুম্ভ মেলায় আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়িয়ে তুলতে পারে, তবে তার অংশগ্রহণ নিশ্চিত হওয়ার জন্য তার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষিত।